আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে গল্প সম্পর্কে জানব, সেই গল্পের নাম হচ্ছে জলপরীর ভালোবাসার শেষ পর্ব। যারা এখনও আগের পর্বগুলো দেখেন নাই, তারা আগের পর্বগুলো দেখে আসুন। ভিডিওটির লিংক ডেসক্রিপশনে। অনেক কথা বলে ফেলেছি, এখন গল্পটা বলা শুরু করছি। রাতে এশার নামাজ শেষ করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতেছি। যাই হোক, আমার সেই রূপালী গাছের রূপালী ফল আনতেই হবে। কারণ তারা যদি সাহায্য না করত, তাহলে আমি ক্যান্সার থেকে মুক্তি পেতাম না। আজ তাদের বিপদের দিনে কিভাবে পিছ পা হব? সকাল হল। ফজরের নামাজ পড়ে আমি সেই পুকুর ঘাটে চলে এলাম। মায়ামণি আজ আসতে পারবে না। কাল মায়ামণি আমাকে সে ফুলটি দিয়েছিল। সেই ফুলটি খেয়ে তাদের দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটা সময় সাঁতার কাটার পর আমি তাদের দেশে চলে আসি। আমি সোজা সেই ধ্বংস হয়ে যাওয়া সেই জাহাজের সামনে চলে যাই। আমি গিয়ে দেখি মায়ামণির বাবা আগের থেকেও অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। আমি সেখানে যাই, আমায় দেখে মায়ামণি কান্না করে ফেলে। আমি বলি, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। মায়ামণির দাদু আমার সামনে এসে বলল, মায়ামনের বাবার হাতটি এমনভাবে ভেঙেছে, এখন যদি তার চিকিৎসা না করানো হয়, সে খুব দ্রুতই মারা যাবে। আমি দাদুকে বলি, কিছু হবে না তার, আমি কিছু হতে দেব না তার। এটা বলে আমি মায়ামণিকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিই, যেখানে কিনা আজও কোনো মানুষ কিংবা সামুদ্রিক প্রাণী প্রবেশ করতে পারেনি। এই স্থানটা সমুদ্রের অনেক গভীরে। অনেকটা সময় আমিও মায়ামণি সাঁতার কেটে সেই স্থানের সামনে আসি। এরকম স্থান যে আজও পৃথিবীর বুকে আছে, সেটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। সেই স্থানটা দেখতে এমন ছিল। গভীর সমুদ্রতলে একটি ভাসমান দ্বীপ। চারিপাশে পানিগুলো যেন কেটে কেটে যাচ্ছে। সেখানে কোনো পানি প্রবেশ করছে না। মনে হচ্ছে এটা একটা জাদুর দ্বীপ। মায়ামণি বলল, এর আগে আমি যেতে পারবো না, তুমি যাও, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। আমি আল্লাহকে স্মরণ করে পানি থেকে উঠে সেই স্থানে প্রবেশ করি। এটা যেন অন্যরকম একটি দুনিয়া। এখানে কেউ থাকে মনে তো হচ্ছে না। তবে মায়ামণি যে বলেছিল এখানে বিপদ থাকতে পারে। যাই হোক, নিজের খেয়াল রাখতে হবে ও চারিপাশে নজর রাখতে হবে। আমি কিছুটা দূর সামনে গেলাম, কিন্তু হঠাৎ করে একটি বাঘ আমার পথের সামনে এসে দাঁড়ায়। এই ধরনের বাঘ আমি এর আগে কখনো দেখিনি। বাঘটির পুরো শরীর সোনালি কালারের রং দিয়ে মোড়ানো। বাঘটি দেখতে যতটা সুন্দর, তার থেকেও বেশি দেখতে ছিল হিংস্র। বাঘটির চোখে ছিল রাগ। আমি বুঝতে পারলাম সে চাচ্ছে না যে আমি এখানে থাকি বা এখানে এসে আমি অনেক বড় ভুল করেছি। বাঘটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে আমার উপরে হামলা করতেই যাবে। তখনই হঠাৎ করে বাঘটির পেছন থেকে কেউ একজন বলল, দাঁড়াও। আমাকে অবাক করে দিয়ে বাঘটিও সেই লোকটির সাথে কথা বলছে। একটি বাঘ কিভাবে কথা বলতে পারে? আমি দেখলাম বাঘটির পেছন থেকে বেরিয়ে এলো একটি বৃদ্ধ লোক। লাঠি ভর দিয়ে আমার সামনে এগিয়ে আসে। বাঘটি সেই বৃদ্ধকে উদ্দেশ্য করে বলল, সে এখানে এসে ভুল করেছে, তাকে হত্যা করাটা খুব দরকার। কিন্তু বৃদ্ধ বলল, আগে তার উদ্দেশ্য কি এটা শুনতে হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে হত্যা করা হবে না ছেড়ে দেওয়া হবে। বৃদ্ধ আমার কাছে এসে জানতে চাইল আমি এখানে কিভাবে আসলাম, আর কি উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি। আমি সেই বৃদ্ধকে সবকিছু খুলে বললাম। আমি এখানে যে রূপালী গাছের রূপালী ফলটি নিতে এসেছি, আর কি কারণে নিতে এসেছি, সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে বৃদ্ধ বলল, ঠিক আছে, তবে আমি তোমাকে 3টি প্রশ্ন করব। তুমি যদি এই 3টি প্রশ্নের একটিও ভুল উত্তর দাও, তাহলে এই বাঘ তোমাকে সাথে সাথে হত্যা করবে। আর যদি তুমি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তাহলে আমি নিজে তোমাকে সেই রূপালী গাছের রূপালী ফলটি এনে দেব। আর যদি তুমি এই শর্তে রাজি না থাকো, তাহলে এখান থেকে চলে যাও। আমি শুধু শুধু তোমাকে হত্যা করতে চাই না। কি করব আমি? আমি কি ফিরে যাব? তাহলে যে মায়ামণির বাবাকে আর বাঁচানো যাবে না। কি হতে চলেছে এটা জানতে পারবেন আপনারা পরবর্তী পর্বে। আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নেক্সট গল্প, জলপরীর ভালোবাসা, পর্ব ৮। লেখক আরিয়ান অভি। আমি সেই বৃদ্ধকে বললাম, ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি আছি। আপনি প্রশ্ন করুন। সে আমায় বলল, এখানে না, আমার সাথে আসো। সে আমাকে সেই দ্বীপের একটি ছোট পুকুরের সামনে নিয়ে আসলো আর বলল, ওই পার একটা নৌকা বাঁধা আছে, দেখেছ? আমি বললাম, হ্যাঁ।
সে বলল, তুমি যদি তোমার প্রথম প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে ওই নৌকাটি নিজ থেকে এপারে চলে আসবে আর তুমি সেই নৌকায় করে ওই পারে যেতে পারবে। আর যদি তুমি ভুল উত্তর দাও তাহলে তুমি এখানেই মারা পড়বে এই বাঘের হাতে। আমি বললাম, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। সেই বৃদ্ধ আমায় বলল, আমার প্রথম প্রশ্ন হল, বলো দেখি, কি এমন জিনিস যেটা আমাদের খুব দরকার, তবে আমরা সেটা খুব কম অর্জন করি? আমরা চাইলেই সেটা খুব বেশি অর্জন করতে পারি, কিন্তু আমরা সেটা করি না। আমি সেই বৃদ্ধকে বলি, আপনার প্রশ্নের উত্তর হবে নেকি। ওই বৃদ্ধ বলে, ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি তাকে বলি, দেখুন, আমাদের এই পৃথিবীতে আসার প্রধান লক্ষ্য হচ্ছে নেকি অর্জন করা। আমরা চাইলেই ভালো কাজ করে অনেক ভালো নেকি অর্জন করতে পারি, তবে আমরা সেটা মোটেও করি না। বৃদ্ধ কিছু না বলে চুপ হয়ে গেল। আমি তাকে বললাম, আমি কি ভুল উত্তর দিয়েছি? সে একটা মুচকি হাসি দিয়ে বলল, তুমি যদি ভুল উত্তর দিতে তাহলে এতক্ষণে তুমি মারা করে যেতে। ওই দিকে তাকিয়ে দেখো। আমি দেখলাম ওই পারে নৌকাটি নিচ থেকে এপারে চলে আসছে। তার মানে আমি সঠিক উত্তর দিয়েছি। বৃদ্ধ আমাকে বলল, নৌকায় উঠে বসো। আমি তার কথা মতো নৌকায় উঠে বসি। বৃদ্ধ আর বাঘটিও সেই নৌকায় এসে বসে। এপারে এসে আমরা নৌকা থেকে নেমে আবার কিছুটা হাঁটা শুরু করি। আমরা একটি বড় ফুলের বাগানের সামনে এসে দাঁড়াই। বাগানের মাঝ বরাবর দিয়ে চলে গেছে সামনে যাওয়ার রাস্তাটি, তবে রাস্তার মাঝে হাজার হাজার সাপ শুয়ে আছে। বৃদ্ধ আমাকে বলল, তুমি যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে সাপগুলো তোমার রাস্তা ছেড়ে দেবে। আমি বললাম, প্রশ্ন করেন। বৃদ্ধ আমাকে বলল, বলো দেখি, তোমাকে সবথেকে বেশি কে ভালোবাসে? সেই হতে পারে তোমার বাবা, হতে পারে তোমার মা, হতে পারে তোমার কাছের অন্য কোনো মানুষ। আমি সেই বৃদ্ধকে বললাম, আপনার প্রশ্নের উত্তর হবে আমার রব। সে বলল, বুঝিয়ে বলো। আমি বললাম, দেখো না, আমাকে তো পৃথিবীর বুকে সবাই ভালোবাসে, তবে তার মতো করে কেউ আমাকে ভালোবাসে না। সে সব থেকে আমার আপন। সে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, সব বিপদ আপদ থেকে রক্ষা করে, প্রতিটা দিন আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। তার দয়া ও ভালোবাসায় আমি বেঁচে আছি। সেই যদি এই গোলামকে ভালো না বাসত তাহলে আমি কবেই ধ্বংস হয়ে যেতাম। আরেকটি হাসি দিয়ে বলল, সামনের দিকে তাকাও। আমি দেখলাম সব সাপগুলো ধীরে ধীরে পথ থেকে সরে যাচ্ছে। বৃদ্ধ আমাকে বলল, সামনে আগাও। আমি বৃদ্ধ আর বাঘটি সামনের দিকে হাঁটা শুরু করলাম। আরও কিছুটা দূর হাঁটার পরে আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়াই। একটি গোল জায়গা ঘিরে আগুন জ্বলছে, তবে আগুনের রংটি ছিল সবুজ। আর সেই আগুনের মাঝখানেই ছিল সেই রূপালী গাছ। গাছের আগায় একটি ফুল, ফুলটিও ছিল রূপার তৈরি। এবার বৃদ্ধ আমাকে বলল, তুমি যদি শেষ প্রশ্নের উত্তরটি দিতে পারো তাহলেই ওই রূপালী গাছের রূপার ফুলটি নিয়ে যেতে পারবে এখান থেকে। আর যদি না পারো, অন্যথায় বাঘ তোমাকে হত্যা করবে। তুমি চাইলে নিজের জীবন বাঁচিয়ে খালি হাতে এখান থেকে ফিরে যেতে পারো। বৃদ্ধ আমাকে বলল, তাহলে কি তুমি শেষ প্রশ্নের উত্তরটা দিবে না এখান থেকে চলে যাবে? আমি তাকে বলি, আপনি প্রশ্ন করেন, আমি শেষ প্রশ্নের উত্তরটা ইনশাল্লাহ দিতে পারব। বৃদ্ধ বলে, ঠিক আছে, তাহলে বলো দেখি। এমন একজন ব্যক্তি যে আছে আবার নেই, যার পুরো জীবনটা নিষ্পাপ শিশুর মতো, যে কিনা নিজের কথা ভাবে না, তার আপন মানুষদের কথা ভাবে, যে কিনা নিজেকে নিয়ে চিন্তা করে না, সবসময় তার আপন মানুষদেরকে নিয়ে চিন্তা করে, সব সময়, যাকে ছাড়া আমরা নিরুপায়। সে আসলে কে? আমি কিছুক্ষণ ভেবে তাকে বলি, সে হচ্ছে আমার রবের একমাত্র বন্ধু, সর্বশেষ রাসূল ও আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বৃদ্ধ বলল, বুঝিয়ে বলো। আমি তাকে বলি, দেখুন, সেই একমাত্র ব্যক্তি যে কিনা অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছে, এখনও প্রতিটি মুসলমানের মনে সে বাস করে। এই কারণেই সে আছে আবার নেই। তার পুরো জীবনটাই ছিল নিষ্পাপ শিশুর মতো, গুনাহবিহীন। সে তার পুরো জীবনে নিজের কথা ভাবেনি, তার আপন মানুষ ছিলাম আমরা, তার উম্মতেরা। সে সবসময় আমাদের কথা ভাবত। সে সবসময় চিন্তা করত তার উম্মতদের কি হবে। সে ছাড়া আমরা নিরুপায়। ওই হাসরের ময়দানে সেই একমাত্র যে কিনা আমাদের হয়ে কথা বলবে রবের সাথে, তাই তাকে ছাড়া আমরা নিরুপায়। আমি পিছনে ঘুরে বৃদ্ধর কাছে জিজ্ঞেস করতেই যাব, এই যে আমার উত্তরটা কি ঠিক না বেঠিক? আমি পিছে ঘুরে দেখি বৃদ্ধ নেই, ও সেই বাঘটিও নেই। দূর থেকে একটি অদৃশ্য কণ্ঠ আমাকে বলছে, তুমি সঠিক উত্তর দিয়েছ। আসলেই সে ছাড়া
আমরা নিরুপায়। সামনে তাকিয়ে দেখো। আমি সামনে তাকিয়ে দেখি সেই চারিপাশের আগুনটি নিভে গেছে। সেই কণ্ঠ আমাকে বলছে, ভয় পেও না, তুমি গিয়ে সেই ফুলটিকে নিয়ে আসো। আর যে পথে এসেছ সে পথেই ফিরে যাও, তোমার কোনো বিপদ হবে না। আসলেই তুমি একজন ঈমানদার ব্যক্তি, তাই তুমি বেঁচে ফিরতে পেরেছ এই দ্বীপ থেকে। আমি সেই রূপালী গাছের রূপালী ফুলটি গাছ থেকে ছিঁড়ে ফেলি, আর সেই রূপালী গাছে আগুন লেগে সে গাছটি নষ্ট হয়ে যায়। আমি যে পথে এসেছিলাম সে পথেই ফিরে আসি। তবে এবার আসার সময় কোনো সাপ আমি সেই পথে দেখিনি। আর সেই ঘাটেও নৌকাটি বাধা তো ছিল, তবে এটা এখন নিচ থেকে আসছে না, আমাকে নৌকাটি চালিয়ে ওই পারে যেতে হলো। আমি সেই দ্বীপ থেকে বাইরে চলে আসি, আর আমি দেখি দূরে মায়ামণি কান্না করছে। সে ভেবেছে হয়তো আমার কোনো বিপদ হয়েছে। আমাকে দেখে সে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো তো? আমি বলি, হ্যাঁ আমি ঠিক আছি, আর এই দেখো রূপালী গাছের সেই রূপালী ফুল। আমিও মায়ামণি দেখি সেই দ্বীপটি আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। মায়ামণি আমাকে বলল, এই দ্বীপটিকে আগামী ৫০০ বছরে আর কেউ চোখে দেখতে পাবে না। আমি মায়ামণিকে বলি, কি হয়েছিল, আর সেই বৃদ্ধ ও বাঘের কথাও বলি তাকে। সব শুনে মায়ামণি আমাকে বলে, তুমি একজন ঈমানদার ব্যক্তি, তাই তুমি বেঁচে ফিরতে পেরেছ। প্রতি ৫০০ বছরে এই দ্বীপটি ভেসে ওঠে, আর আমরা কেউ জানি না সেখানে কি আছে বা কেউ থাকে কি না। আমাদের পূর্বপুরুষরা বলে গেছে সেই দ্বীপে রূপালী একটি গাছ পাওয়া যায়, যে গাছের ফুল দিয়ে সব ধরনের চিকিৎসা করানো সম্ভব। আমিও মায়ামণি তার বাসার সামনে চলে আসি, আর সেই জাহাজটির সামনে যাই, আর তার দাদুর হাতে ফুলটি তুলে দেই। তার দাদু আমাকে বলে, তুমি একজন ঈমানদার ব্যক্তি, তাই তুমি বেঁচে ফিরতে পেরেছ। সে আমার হাত থেকে ফুলটি নিয়ে মায়ামণির বাবার হাতে বেঁধে দেয়, আর অবাক করার মতো সাথে সাথে মায়ামণির বাবার হাতটি ঠিক হয়ে যায়। তারা এখন সবাই খুব খুশি। মায়ামণির বাবা আমার কাছে অনেক ধন্যবাদ প্রকাশ করে। আমি বলি, আপনারাও তো আমার জীবন বাঁচিয়েছেন। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আর কিছুক্ষণ পরেই রাত হয়ে যাবে, তাই মায়ামণি বলল, চলো এবার তোমাকে তোমাদের দেশে ফিরিয়ে দিয়ে আসতে হবে। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে আমাদের দেশের উদ্দেশ্যে মায়ামণির সাথে রওনা দেই। একটা সময় সেই পুকুরে আমি চলে আসি। আমি মায়ামণিকে বলি, এখন থেকে প্রতিদিন দেখা করতে আসবে তো? সে বলে, হ্যাঁ আসব। আরও বলে, তোমাকে না দেখে আমি কিভাবে থাকব? আমরা একে অপরকে বিদায় দিয়ে যে যার মতো বাসার দিকে চলে আসি। অনেক রাত হয়ে গেছে। বাবা মা জানতে চাইল এত রাত পর্যন্ত আমি কোথায় ছিলাম। সেই সকাল থেকে খুঁজছে তারা। আমি তাদের বলি, কোথাও না মা, আমি একটা কাজে গিয়েছিলাম। বাবা একটু রাগ করে বলল, কোথাও যাবে বলে গেলেই তো হতো। আমি বলি, তখন তোমরা ঘুমিয়েছিলে, তাই তোমাদেরকে বিরক্ত করিনি বাবা। এই বলে আমি আমার রুমে চলে যাই। কিন্তু আমার মা আমার প্রতি একটু সন্দেহ করে। সে ভাবে হয়তো আমি মিথ্যে কথা বলছি, তাই সে সিদ্ধান্ত নেয় কাল সে আমাকে ফলো করবে। পরের দিন আমি যখন সেই পুকুর ঘাটের উদ্দেশ্যে রওনা দেই, আমার মা আমার পিছনে পিছনে আসতে থাকে। সে দেখতে চাচ্ছিল আমি কোথায় যাই। একটা পর্যায়ে আমার মা দূর থেকে দেখতে পায় আমি ঘাটে বসে একটি মেয়ের সাথে কথা বলছি। আমার মা অনেক অবাক হয়। এত সুন্দর মেয়ে এর আগে আমার মা কখনো দেখেনি। আসলে মায়ামণিকে যে দেখবে সে মুগ্ধ হতে বাধ্য হবে, এত সুন্দর ছিল সে। মা তো দেখে ফেলল, কিভাবে এখন? সেদিন মায়ামণির সাথে কথা শেষ করে আমি বাড়ি ফিরে আসি। মায়ামণি আজ খুব খুশি ছিল, কারণ তার বাবা এখন পুরোপুরি সুস্থ, আর তার খুশিতে আমিও খুশি। আমি বাড়ি ফিরে এসে মাগরিবের নামাজ পড়ে একটু ঘরে বসেছিলাম। বাবা মা আমার ঘরে এসে বলল, আমরা জানি তুমি একটি মেয়েকে ভালোবাসো। বাবা বলে, তোমার মা মেয়েটাকে দেখেছে, সে মেয়েটা নাকি অপরূপ সুন্দর। কোন বাড়ির মেয়ে সে? আমাদের বাড়িকে একদিন নিয়ে এসো। তুমি যদি বলো তাহলে আমরা তার বাবা মার সাথে কথা বলবো তোমাদের বিয়ের বিষয়ে। আমি এখন তাদের বলি না মায়ামণি আসলে কে। তাদের বলি, ঠিক আছে বাবা, কিছুদিন পর নিয়ে আসব বাড়িতে। আর সে এই গ্রামের মেয়ে না, সে পাশের গ্রামের মেয়ে। তার নাম মায়ামণি। বাবা মা বলে, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, তবে আশেপাশে জানাজানি হলে তোমাদেরই খুব বদনাম হবে। আমি কখনো মিথ্যে কথা বলতাম না, কিন্তু আজ বাধ্য হয়েই বাবা মার কাছে মিথ্যে বলেছি। আমি জানি অল্প কিছুদিনের ভিতরেই
তারা জেনে যাবে সত্যি কথাটা। কি করব আমি? আমাদের তো মিলন হওয়া সম্ভব না। আমি মায়ামণির সাথে পরের দিন দেখা করতে যাই। তাকে সব খুলে বলি যে আমাদের সম্পর্কের বিষয়ে বাবা মা জেনে গেছে। মায়ামণি বলে, এটা একদিন হবে সেটা আমি জানতাম, তবে আমি চাই না আমাদের সম্পর্কটা মিথ্যে কথার উপরে নির্ভরশীল থাক। তুমি আজ বাসায় গিয়ে তোমার বাবা মাকে বলে দেবে আসলে আমি যে পুরোপুরি একটি মানুষ না। তারপর তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি বলি, ঠিক আছে, আমি তোমার কথার দাম রাখব, তবে তোমাকে না দেখে আমি বাঁচতে পারব না। মায়ামণি বলে, আমাদের কপালে যেটা আছে সেটাই হবে। আমি সেদিনের মতো মায়ামণিকে বিদায় দিয়ে চলে আসি। তবে আমি সত্যিই জানতাম না এটা যে আমাদের শেষ দেখা ছিল। আমি বাসায় এসে বাবা মাকে সব কিছু খুলে বলি। বাবা কথা, ঠিক আছে, সমস্যা নেই, তুমি তার সাথে দেখা করতে পারো, তোমাদের সম্পর্কটা আমরা মেনে নেব। বাবা আরও বলে, তোমার ফুফুর শরীরটা খুব খারাপ, তুমি কি কাল একবার তোমার ফুফুর বাসায় গিয়ে তার সাথে দেখা করে আসতে পারবে? আমি বলি, ঠিক আছে বাবা, আমি কাল ফুফুর সাথে দেখা করে আসব। তবে আমি জানতাম না ফুফুর বাসা থেকে ফিরে আমি যা দেখব, যেটা দেখার পর আমার পুরো জীবনটাই বদলে যাবে। জানতে হলে শেষ পর্বটির জন্য অপেক্ষা করুন। গল্প জলপরীর ভালোবাসা, শেষ পর্ব। লেখক আরিয়ান অভি। পরের দিন বাবার কথা মতো ফুপুকে দেখতে তার বাসায় যাই আমি। কিন্তু আমি সেখানে গিয়ে দেখি ফুপু পুরোপুরি সুস্থ। আমি বুঝতে পারলাম বাবা মা আমার সাথে মিথ্যে কথা বলেছে। আমার মনটা নড়ে চড়ে উঠল, কেমন জানি একটা অজানা ভয় ভেতর কাজ করছে। আমি দৌড় দিয়ে ফুপুর বাসা থেকে বের হয়ে এলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার গ্রামে ফিরে আসি। বাসায় এসে দেখি বাসায় বাবা মা কেউ নেই। পাশের বাসার এক ছোট ভাইয়ের কাছে জানতে চাই, আমার বাবা মাকে দেখেছ? সে বলে, হ্যাঁ আরমান ভাই, কিছুদিন আগে আপনি একটি পুকুর কিনলেন না, ওই যে ভুতুরে পুকুরটা? কাকা কাকি তো সেখানে সেই পুকুরটাকে মাটি দিয়ে ভরাট করতে গেছে। এটা শুনে আমি একটা দৌড় দেই, কিন্তু আমি যতক্ষণে সেখানে যাই তার আগেই পুকুরটা পুরোপুরি মাটি দিয়ে ভরাট করা হয়ে গেছে। আমি বাবা মাকে বলি, এটা কি করলে তোমরা? আমি মাটিতে বসে পড়ি, পাগলের মতো কান্না শুরু করে দেই। বাবা মা আমার কাছে এসে বলে, আমরা যা করেছি তোমার ভালোর জন্যই করেছি আরমান। আমরা মানছি সে তোমার অনেক উপকার করেছে এবং তার কারণেই তুমি বেঁচে আছো। তবে এটা প্রকৃতির বাইরে, এটা কখনো হতে পারে না, কারণ সে কোনো মানুষ না। এভাবে চলতে থাকলে তোমার জীবনটা নষ্ট হতো আর মায়ামণির জীবনটাও নষ্ট হয়ে যেত। বাবা মা সেখান থেকে বাসায় চলে আসে। আমি সারা দিন সেখানেই বসেছিলাম আর কান্না করছিলাম। রাতে আমি বাসায় ফিরি। বাবা মা ভাবল হয়তো আমি নিজেকে সামলাতে পেরেছি। তবে কি করে বোঝাবো তাদের মায়ামণিকে যে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। পুকুরটা এমনভাবে নষ্ট করা হয়েছে যাতে কোনোভাবেই আর আমি সেই সুড়ঙ্গটা খুঁজে না পাই। আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। বিশ্বাস করেন, পারছিলাম না এটা মানতে। ভেবেছিলাম বাকিটা জীবন মায়ামণির সাথে কাটিয়ে দেব আমি, কিন্তু এখন আমি কোথায় খুঁজব তাকে? কারণ আমি সমুদ্রতলে যে স্থানটায় যেতাম সেটা যে পৃথিবীর কোন জায়গায় সেটাই তো আমি জানি না। আমি সিদ্ধান্ত নেই, যেহেতু এই জীবনটা আমি মায়ামণির কারণে পেয়েছি, তাই বাকিটা জীবন আমি তার সাথেই কাটাব। যে করেই হোক আমি তাকে খুঁজে বের করব। তাই আমি সেই বাগানে চলে যাই। মায়ামণিও আমি অনেক সোনা উদ্ধার করেছিলাম, মনে আছে আপনাদের? সেগুলো থেকে কিছুটাই আমি বিক্রি করে আমাদের বাড়িটা ছাড়িয়েছিলাম আর ওই পুকুরটা কিনেছিলাম। তাই আমি মাটির নিচে থেকে বাকি সব সোনাগুলো উঠাই আর আমার রুমের খাটের ওপরে সব সোনাগুলো রেখে সাথে একটি চিঠি রেখে বের হয়ে যাই। এখানে তো আমার বাবা মার কোনো দোষ নেই, তারা তো তার ছেলের ভালোই চেয়েছে। সোনাগুলো রাখার উদ্দেশ্য ছিল এটাই, আমি আরে বাড়িতে ফিরে আসব না। আমার বাবা মার যেন টাকা পয়সার কোনো অভাব না হয় আর তাদের কোনো কষ্ট না হয়, এই কারণেই আমি সব সোনাগুলো তাদের দিয়ে আসি। আর কিছুটা সোনা আমি আমার সাথেও নিয়ে নেই। সেগুলো বিক্রি করে যে টাকা পাবো আমি, সেই টাকা দিয়েই আমি মায়ামণিকে খুঁজব। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সে, আমি তাকে খুঁজে বের করব। ঘাড়ে একটা ব্যাগ নিয়ে কিছু জামা কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাড়ি থেকে। বাড়ি থেকে বের হওয়ার আগে আমি সেই বাগানে আরেকবার যাই আর সেই ফুল গাছটিকে নষ্ট করে দেই। গাছটি নষ্ট করার আগে একটি ফুল ফুটেছিল সে গাছে।
আমি সেই ফুলটি হাতে নিয়ে বের হয়ে যাই বাড়ি থেকে। বাবা মার রুমে যাই, গিয়ে দেখি বাবা মা ঘুমিয়ে আছে। তাদের পায়ে হাত রেখে বলি, বাবা মা আমাকে মাফ করে দিবেন, কিন্তু মায়ামণিকে ছাড়া এমনিতেও আমি মরে যেতাম। হাঁটা শুরু করলাম অজানা একটি পথের উদ্দেশ্যে। জানি না আমি তার দেখা পাব কিনা। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমার লেখা এই জলপরীর ভালোবাসা গল্পটি? কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের এই গল্প। এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।